কুয়াকাটা, বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সমুদ্র সৈকতটি সবার কাছে সাগরকন্যা নামে বেশ পরিচিত। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে রয়েছে বেশ কিছু দর্শনীয় জায়গা। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে কুয়াকাটা ঘুরে আসা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হেই গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম সাগরকন্যা কুয়াকাটায়। তো দেখার জন্য ভিডিওটির সাথে থাকুন। ঢাকার আরামবাগ থেকে আমাদের যাত্রা শুরু হয় ইউনিক পরিবহনের একটি নন এসি বাস দিয়ে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 700 টাকা। সকাল 7টা নাগাদ বাসটি আমাদের কুয়াকাটা বাস টার্মিনাল নামিয়ে দেয় এবং সেখান থেকে জনপ্রতি 10 টাকা করে অটো দিয়ে আমরা চলে যাই সমুদ্র সৈকতের কাছে। সময় লেগেছে প্রায় 10 থেকে 15 মিনিট। কুয়াকাটা সমুদ্র সৈকতে অসংখ্য হোটেল পেয়ে যাবেন। আমরাও সারাদিনের জন্য একটি রুম ভাড়া নিয়ে নিই, যার ভাড়া পড়েছে 600 টাকা। রুম থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে নাস্তার জন্য। জনপ্রতি 50 টাকা করে সকালের নাস্তা আমরা সেরে চলে যাই সি বিচে। আপনারাও চেষ্টা করবেন বিচের একটু কাছাকাছি হোটেল নেয়ার, তাহলে যাতায়াতে একটু সুবিধা হবে। বিখ্যাত রেস্তোরাঁ বৈশাখী। আমরা বিচের থেকে আমাদের সম্পূর্ণ সি বিচের পাশ দিয়ে, যেহেতু কুয়াকাটা আসছেন, এগুলো কুয়াকাটা মোট টুরিজম। আমরা এগুলো সবগুলো ঘুরবো, কিন্তু আমরা বিচের থেকে উঠে এসে তারপরে ঘুরবো। এখানে ঘুরতে কতটা সময় লাগবে স্যার? মূল বিষয়টা হলো সমুদ্র তো, জোয়ার ভাটা মিলেই ঘোরা। এখন একটা আর এইটুক জায়গায় ঘুরতে কতটা সময় লাগবে? 2-2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে না। আচ্ছা, তাহলে আমরা পানির থেকে উঠে তারপরে সময়টা হলো সম্পূর্ণ আপনার। জোয়ার দেখানো ভর না, আরো যখন বড় গোসল করবে তখন গোসল করবে। সি বিচে যাওয়ার পথে এমন অনেক লোক আপনাদের ঘিরে ধরবে, বাইক ভাড়া ও ছবি তোলার কথা বলে, কিন্তু তাদের কোনো কথায় কান না দেওয়াটাই উত্তম হবে। মাত্র 5 মিনিট পায়ে হেঁটে আমরা হোটেল থেকে সাগর পাড়ে চলে এসেছি। বাংলাদেশের সমুদ্র সৈকত বলতে কক্সবাজারের পর যে নামটি সবার কাছে পরিচিত, সেটি হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায়। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে রয়েছে দর্শনীয় নানান জায়গা, যা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। কক্সবাজার থেকে তুলনামূলক অনেকটা খরচ কম বলে বর্তমানে কুয়াকাটা পর্যটকের আনাগোনা অনেকটাই বেড়েছে। বর্তমানে কুয়াকাটা সৈকতে ভালোভাবে সময় কাটানোর জন্য নানান ব্যবস্থা রয়েছে, যার মাঝে ওয়াটার বাইক ও স্পিডবোট সবচেয়ে বেশি জনপ্রিয়। ভাইয়া
কত করে নাও? আমরা দুইজন। জন্মতে 150 টাকা। বেশি হয়ে যায় না? হ্যাঁ, কম কম কত রাখবা? 200 টাকা রাখো। দেখো একটি স্পিডবোটে 4 থেকে 8 জন যাত্রী উঠানো হয়। জনপ্রতি ভাড়া নেবে 100 থেকে 150 টাকা। তবে আমরা কিছুটা দাম দর করে 100 টাকা জনপ্রতি হিসেবে ভাড়া নিয়ে নেই। আমরা এখন স্পিডবোটে উঠছি। আমরা এখন সমুদ্রের স্পিডবোটের মধ্যে ট্যুর দিব। আমরা এখন একটা রাইড নিব আর কি, শর্ট একটা রাইড নিব, দেখি। ও মাই গড, প্রচন্ড ঢেউ আজকে স্পিডবোটে। কক্সবাজারে গিয়ে আমরা ওয়াটার বাইকে রাইড করছিলাম, আর কুয়াকাটাতে এসে আমরা স্পিডবোট রাইড করতেছি। তো রাইট নাও আমরা এখন মিডলে আছি। অনেকটা দূরে চলে আসছি আমরা, অনেকটা দূরে আছি এখন, অলমোস্ট মিডলে আছি সমুদ্রের। তবে ওয়াটার বাইকের রাইডের মজা আলাদা, আর স্পিডবোটের মজাটা অন্যরকম। এটা টেস্টটা একবারে ডিফারেন্ট, উঠলে বুঝতে পারবেন। কিছুটা ভয় কাজ করে অবশ্য। এখন মনে দাঁড়ানো যাইব। ক্যাব গেছে, আমার ক্যাব চলে গেছে সমুদ্রে, বাতাসে ক্যাব উড়ে গেছে। ওই ক্যাব আরেকটু সামনে, ফাইনালি ক্যাব পাওয়া গেছে আমার। খুব শখের ক্যাব আমার, এটা আমার খুব ফেভারিট একটা ক্যাব। গেছে আমার ক্যাব আমি নামা পড়ে যাই। তো গাইস, আমার সমুদ্রে গোসল করা আছে। এখন আমি রুমে আসি ফ্রেশ হওয়ার জন্য, আর এখন ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমি এখানে যে বাকি অন্যান্য স্পটগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো। তো দেখার জন্য ভিডিওটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। দুপুরের খাবারের জন্য এখানে নানান হোটেল পেয়ে যাবেন, তবে খাবারের পূর্বে অবশ্যই খাবারের দাম সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি বাইক ভাড়া করে ঘুরতে বেরিয়ে পড়ি কুয়াকাটার অন্যান্য জায়গাগুলো দেখার জন্য। এখানে বাইক চালকদের মতে মোট 18টি পর্যটন কেন্দ্র রয়েছে ঘুরে দেখার মতো, যার জন্য তারা 1000 থেকে 1200 টাকা ভাড়া নিয়ে থাকে। তবে আমরা কিছুটা দাম দর করে 12টি স্পট ঘুরে দেখার জন্য একটি বাইক ভাড়া নিই 600 টাকায়। কুয়াকাটা পর্যটন কেন্দ্রগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্ব বিচ এবং অপরটি হচ্ছে পশ্চিম বিচ।
পূর্ব বিচে রয়েছে 12টি স্পট এবং পশ্চিম পাশে 6টি স্পট। যদিও শুনতে মনে হচ্ছে অনেকগুলো জায়গা, কিন্তু সবগুলো জায়গাই প্রায় পাশাপাশি। আজ আমরা বের হয়েছি পূর্ব পাশে জায়গাগুলো ঘুরে দেখার জন্য। প্রায় 40 কিলোমিটার এই জায়গাগুলো ঘুরে দেখতে আমাদের সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য কুয়াকাটা জাতীয় উদ্যান। সো গাইস, আমি এখন আছি কুয়াকাটা জাতীয় উদ্যানে। এটা এক সময় ঝাউবনের জন্য বিখ্যাত ছিল, বেশিরভাগ পর্যটকরা এখানেই আসতো। কিন্তু 2004-এ যে সিডর হয়েছিল, সেই সিডরে এই পুরো এলাকাটা ধ্বংস হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই বাকি নাই, একবারে গাছপালা যা আছে সব একবারে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখতে পারেন আমার পিছনে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় বিলুপ্তির পথে কুয়াকাটা জাতীয় উদ্যান এবং ঝাউবন। সমুদ্রের প্রবল ঢেউয়ে এবং বালুক্ষয়ে প্রতি বছরই প্রায় 100 একর বনভূমি ক্ষতি হচ্ছে। কুয়াকাটায় প্রায় 2165 একর জায়গা জুড়ে রয়েছে বনাঞ্চল, যার প্রায় অর্ধেকের বেশি সাগরে বিলীন হয়ে গিয়েছে। কুয়াকাটা আমার মেন উদ্দেশ্যটা এটাই ছিল যে এই জায়গাটাতে আসব, কারণ এর আগে যখন কুয়াকাটাতে আসছি আমি, তখন আমার এই জায়গাটাতে আসা হয় নাই কোনো একটা কারণে। তো এবার খুব আগ্রহ নিয়ে আমি আসছি এই জায়গাতেই, বিশেষ করে এই জায়গাটা দেখার জন্য আমি আসছিলাম। কুয়াকাটা জাতীয় উদ্যান ঘোরা শেষ করে আমরা আবার বাইকে করে চলে যাই লাল কাঁকড়ার বীচ, অতিথি পাখির চর এবং ম্যানগ্রোভ। সেখানে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে যাই গঙ্গামতির চর এবং সেখান থেকে ছোট একটি ক্যানেল পার হয়ে যেতে হবে কাউয়ার চর। এখন আমি আছি গঙ্গামতির চর, আর এই জায়গাটা অনেকটা সেন্ট মার্টিনের মতো দেখতে দেখা যায়। গঙ্গামতির চর কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। জনমানব শূন্য এই জায়গাটি এতটাই সুন্দর
যে এর কিছু অংশ অনেকটা সেন্ট মার্টিনের মতো দেখতে মনে হয়। এখানে কিছু কিছু জায়গায় হ্যামক ও স্লিপিং চেয়ার বসানো রয়েছে। এখানকার জেলেরা মূলত কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম করার জন্য এই ব্যবস্থা করে রেখেছে। আপনারা কি মাছ ধরতে যাবেন না আসছেন দইরা? যাবেন? ও, কয় দিনের জন্য যান আপনারা? 3-4 দিন সমুদ্রেই থাকেন? রাত্রে বের হন কখন, সকালে না রাত্রে? রাত 2টা-3টা বের হন। এখন কি মাছ ধরা পড়তেছে বেশি? ইলিশ। তো আমরা এখন একটা ছোট একটা খেয়া পার হবো এখান থেকে। আমাদের বাইক খেয়াতে উঠতেছে, দেখাই। হ্যাঁ পড়ছে। এই নৌকা দিয়ে এই ক্যানেলটি পার হতে জনপ্রতি 25 টাকা করে ভাড়া দিতে হয়েছে, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। একটি নৌকায় সর্বোচ্চ 4টি বাইক উঠানো যায়। ক্যানেলটি পার হয়ে আমরা চলে এসেছি কাউয়ার চর। গেওয়া, কেওড়া সহ এখানে রয়েছে নানান প্রজাতির গাছ। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে এখানে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, যাতে অসংখ্য জীবিত গাছ বর্তমানে মৃতপ্রায়। শীতের মৌসুমে এখানেই প্রায় বিভিন্ন প্রজাতির অতিথির পাখিদের দেখা মিলে। এখান থেকে কিছুটা সামনের দিকে যেতেই দেখা যায় ঝিনুক বিচ এবং লাল কাঁকড়ার বিচ। কাউয়ার চর বা গঙ্গামতির চর দুটো প্রায় একই জায়গা। মূলত এই চর থেকেই সূর্য উদয়টা খুব কাছ থেকে দেখা যায় এবং প্রচুর পর্যটক খুব ভোরবেলায় এখানে এসে ভিড় জমায় সূর্য উদয় দেখার জন্য। গঙ্গামতির চর এবং কাউয়ার চর ঘোরা শেষ করে আমরা এখন ছুটে চলেছি মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার। যাওয়ার পথে দেখা মিলবে কুয়াকাটার দৈনন্দিন জনজীবন এবং বেশ সাজানো গুছানো গ্রামীণ পরিবেশ। কিছুটা সময় পার করে আমরা চলে এসেছি মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার। যেখানে রয়েছে কুয়াকাটার গৌতম বুদ্ধের সবচেয়ে বড় মূর্তি, যার উচ্চতা প্রায় 30 ফুট। এখানে আরও রয়েছে মিষ্টি পানির কূপ। মূলত এই দুইটি জিনিস দেখার জন্যই আমাদের টিকিট মূল্য দিতে হয়েছে জনপ্রতি 10 টাকা। তাছাড়া এখানে আরও রয়েছে রাখাইনদের তাঁতপল্লী, যেখানে পাওয়া যায় রাখাইনদের হাতে বানানো নানান পোশাক এবং ঘর সাজানোর নানান সরঞ্জাম।
রাখাইন তাঁতপল্লী ঘোরা শেষ করে আমরা চলে যাই কুয়াকাটার সেই বিখ্যাত কুয়াটি দেখার জন্য। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবারের পানির জন্য এই কুয়াটি খনন করে, যার পরিপ্রেক্ষিতেই এই জায়গাটির নামকরণ করা হয় কুয়াকাটা। কিন্তু বর্তমানে কুয়াটি পরিত্যক্ত অবস্থায় পর্যটকদের দর্শনীয় স্থান হিসেবে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস, চান সওদাগরের নৌকা। এই নৌকাটি এতটাই বিশাল যা নিজ চোখে না দেখলে কোনো মতেই বিশ্বাস করা সম্ভব না। তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।